কাজের সন্ধানে আসা সেই যুবতীর সম্মুখে প্রধান আসনে উপবিষ্ট ছিলেন তারই প্রাক্তন জীবনসঙ্গী। অতপর সেখানে ঘটল সম্পূর্ণ এক অপ্রত্যাশিত কাণ্ড। শ্রোতারা, এই আখ্যানটি রাজশাহীর এক বাস্তব উপাখ্যান। রাজশাহী শহরের এক নিভৃত পল্লীতে বসবাসরত মিতুর বয়স তখন কেবল ২১ বছর। স্নিগ্ধ রূপ, দৃষ্টিতে নির্মলতা আর হৃদয়ে অজস্র আশা। ওর পিতা মহল্লায় ঘড়ি সারাইয়ের এক ক্ষুদ্র বিপণী চালাতেন, আর জননী বিভিন্ন স্থানে ঘুরে হাতের কাজ করতেন। সংসারের আর্থিক অনটন থাকলেও মিতু কোনোদিন সামান্য আক্ষেপ প্রকাশ করেনি। ও সর্বদাই হাসিমুখে শোনাত, অভাবকে ভয় পেলে চলবে না মা, ভবিষ্যতে আমাদের সুদিন ফিরে আসবে। মিতু বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল। ভোরে বিশ্ববিদ্যালয়ে ছুটত, মধ্যাহ্নে শিশুদের অঙ্ক শেখাত, আর গোধূলিতে জননীর সাথে সুতোর কাজে সাহায্য করত। এলাকার প্রতিবেশীরা ওর ভীষণ সুখ্যাতি গাইত। সকলে মানত এই নারীটি অত্যন্ত মেধাবী। ওই অভিন্ন মহল্লায় রাফসানও বসবাস করত। ওর বয়স তখন ২৩ বছর। সুঠাম দেহ, অবয়বে দৃঢ়তা আর দৃষ্টিতে বিশাল সবাকাঙ্ক্ষা। ও বাজারের এক গদিতে খাতা লেখার দায়িত্ব সামলাত। ওর পিতার বহুকাল পূর্বেই দেহাবসান ঘটেছিল। গৃহে কেবল ও আর ওর জননী বাস করতেন। রাফসান অত্যন্ত কর্মঠ যুবক ছিল। ও সর্বদা জানাত, ভবিষ্যতে আমি গণ্যমান্য ব্যক্তি হয়ে উঠব। মিতু আর রাফসানের বাসস্থান খুব একটা তফাতে ছিল না। উভয়েই নিত্যদিন পরস্পরকে খেয়াল করত, তবে কোনোদিন আলাপ জমেনি। একবার স্থানীয় মাজারের মেলা বসেছিল। মিতু ওর মায়ের সঙ্গে সেখানে গিয়েছিল। জনসমাগম ভীষণ প্রবল ছিল। হঠাৎই আচমকা চোট পাওয়ায় মিতুর মুঠো থেকে প্রসাদের পাত্রটি ছিটকে গেল। সমস্ত মিষ্টি আর বাতাসাগুলো ধুলোয় লুটিয়ে পড়ল। মিতু থতমত খেয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে একটি বাহু এগিয়ে এলো। সেটা ছিল রাফসানের। ও মিচু হয়ে সমস্ত জিনিস উঠিয়ে হাসি মুখে শুধালো, এত ভয় পাচ্ছ কেন? সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হবেন না। জীবনের প্রথমবার উভয়ের দৃষ্টি বিনিময় ঘটল। মিতু ঈষৎ হাসল আর মৃদুস্বরে জানালো কৃতজ্ঞতা। এবং ঠিক সেই মুহূর্ত থেকেই তাদের প্রেম কাহিনী রচিত হল। বর্তমানে হামেশাই পথে ঘাটে তাদের সাক্ষাৎ ঘটতে লাগল। মাঝে মাঝে কফির আড্ডায়, মাঝে মাঝে বিপণী বিতানে, মাঝে মাঝে পার্কের সীমানায়। আস্তে আস্তে তারা আলাপ জমাতে আরম্ভ করল। একবার কালবৈশাখী নেমেছিল। মিতু বিশ্ববিদ্যালয় ছেড়ে আসছিল। ওর সঙ্গে রিনকোট ছিল না। ও একটি ছাউনির নিচে আটকে ঝড় থামার প্রতীক্ষা করছিল। তক্ষুনি রাফসান সেখানে পৌঁছল। ও নিজের ছাতাটা মিতুর দিকে এগিয়ে দিয়ে ডাকল, এসো, আমি এগিয়ে দিচ্ছি। মিতু শুরুতে দ্বিধাবোধ করেছিল, তবে পরক্ষণেই ওর পাশাপাশি হাঁটতে আরম্ভ করল। ওই দিন উভয়ে প্রথমবার প্রাণ খুলে আনন্দ করেছিল। পথিমধ্যে রাফসান জানালো, আমার ঝুলিতে বর্তমানে শূন্যতা রয়েছে, তবে আমি ভবিষ্যতে বহু দূর অবধি পৌঁছতে ইচ্ছুক। মিতু স্মিত হাস্যে শোনাল, যেই ব্যক্তির ভেতরে মেহনত করার মানসিকতা থাকে তিনি ঠিকই একদিন সফল হবেন। ওই দিনটির পর হতে তারা একে অন্যকে চিনতে আরম্ভ করল। ওদের প্রণয় আস্তে আস্তে নিবিড় হতে থাকল। মিতুর রাফসানের সততা ভালো লাগত এবং রাফসানের মিতুর মূল্যবোধ। তবে ভাগ্য চিরকাল মসৃণ থাকে না। রাফসানের মায়ের এই মেলামেশা পছন্দ ছিল না। ওনার ধারণা ছিল যে নির্ধনের কন্যা ওনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলবে। বহুবার তিনি রাফসানকে বুঝিয়েছেন যে তুই আজও কিছুই করতে পারিসনি, অথচ সংসারের কথা ভাবছিস। তবে রাফসান শোনেনি। ও স্পষ্টভাবে জানিয়ে দিল, আমি সংসার পাতলে কেবল মিতুকেই আনব। অপরদিকে মিতুর পরিবারেও অনুরূপ পরিস্থিতি বিরাজমান ছিল। ওর পিতা ভাবতেন মিতু প্রথমে প্রতিষ্ঠিত হোক, অতঃপর বিবাহের সিদ্ধান্ত নিক। তবে মিতু রাফসানকে ভীষণ ভালোবাসত। পরিশেষে দুই পক্ষ বহু বোঝানোর পরে পরিণয়ের ব্যাপারে সম্মত হল। মহল্লার ক্ষুদ্র একটি কাজী অফিসে অত্যন্ত অনাড়ম্বরভাবে তাদের নিকাহ সম্পন্ন হল। ছিল না জাঁকজমকপূর্ণ আয়োজন, ছিল না অতিরিক্ত অতিথি, তবুও উভয়েই ভীষণ আনন্দিত ছিল। বিবাহের পরে রাফসান মিতুকে নগরের একটি ক্ষুদ্র ভাড়া বাড়িতে নিয়ে এলো। কামরাটি অত্যন্ত সংকীর্ণ ছিল। বৃষ্টিতে টিন চুইয়ে পানি ঝরত, তাপে পাখাটাও ঠিকঠাক ঘুরত না। মাঝে মধ্যেই নিশিরাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতো। তথাপি সেই দিনগুলোতে তাদের মাঝে অগাধ প্রেম ছিল।
নিশিরাতে তারা বারান্দায় দাঁড়িয়ে আগামীকালের কল্পনা আঁকত। রাফসান শোনাত, ভবিষ্যতে আমাদের নিজস্ব বিলাসবহুল ফ্ল্যাট হবে। মিতু হেসে জানাত, আমার বিলাসবহুল ফ্ল্যাট প্রয়োজন নেই, কেবল তুমি সর্বক্ষণ পাশে থেকো। আস্তে আস্তে সংসার এগিয়ে চলছিল। হঠাৎ রাফসান একটি নিজস্ব উদ্যোগ আরম্ভ করার পরিকল্পনা নিল। ও কয়েকজন পরিচিতের নিকট হতে ঋণ গ্রহণ করে একটি ক্ষুদ্র ব্যবসা ফাঁদল। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকভাবেই এগোচ্ছিল, তবে কয়েক মাস বাদে ওর পার্টনার ওকে প্রতারণা করল। সমুদয় অর্থ হাতিয়ে চম্পট দিল। রাফসানের মাথায় দেনার বোঝা চাপল। পরিবারে মানসিক অশান্তি বৃদ্ধি পেল। যেই যুবকটি পূর্বে সর্বদাই হাসি খুশি, বর্তমানে ও সামান্য আলাপেই ক্ষোভ প্রকাশ করতে আরম্ভ করল। ও দীর্ঘ রজনী অবধি নিশ্চুপ জেগে থাকত। মাঝে মধ্যেই রাতের আহার এড়িয়ে যেত। মিতু ওকে বোঝাত যে দুঃসময় চিরকাল বিরাজ করে না, তবে মানসিকভাবে রাফসান পুরোপুরি ভেঙে করেছিল। অপরদিকে ওর শাশুড়িও নিত্যদিন মিতুকে খোঁটা দিতে লাগলেন। অলক্ষণে নারীর কদম পড়াতেই সংসারটা বরবাদ হয়ে গেল। মিতু নীরবে সমস্ত হজম করত। এক নিশিরাতে তুমুল এক বাগবিতণ্ডা বাঁধল। পাওনাদাররাও অবধি বাসায় এসে পড়েছিল। রাফসান পূর্ব হতেই দুশ্চিন্তাগ্রস্ত ছিল। ক্ষোভে ও মিতুর দিকে গর্জন করে শোনাল, যদি তুমি আমার দুনিয়ায় প্রবেশ না করতে, তবে আজ আমার এমন দুর্দশা ঘটত না। এই বাক্যটি শ্রবণ করে মিতুর নয়ন বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ও কোনোদিন কল্পনা করেনি যে যেই ব্যক্তির খাতিরে ও সর্বস্ব ত্যাগ করেছে, ওই ব্যক্তিটি ভবিষ্যতে ওকে আপন পতনের দায়ী করবে। সমস্ত রজনী মিতু নিঃশব্দে অশ্রুপাত করতে থাকল। পরবর্তী প্রভাতে যখন রাফসানের তন্দ্রা কাটল, তখন কামরায় পিন পতন নীরবতা ছেয়েছিল। মিতু বিদায় নিয়েছিল। মিতু বিদায় নেওয়ার পরে রাফসান দীর্ঘক্ষণ শূন্য কামরায় স্থির রইল। কক্ষের এক প্রান্তে মিতুর ছিন্ন ব্রেসলেট পড়েছিল এবং ওর কাছাকাছি ওর মলিন শাল। নিশিরাতে ক্ষোভের বশে উচ্চারিত বাক্যগুলো বর্তমানে হাতুড়ির ন্যায় ওর মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছিল। ও বহুবার মিতুকে কল করার চেষ্টা চালালো, তবে মোবাইল নিষ্ক্রিয় ছিল। অপরদিকে মিতু রেল স্টেশনে একাকী অপেক্ষা করছিল। নয়ন স্ফীত হয়েছিল। মুঠোয় কেবল একটা ক্ষুদ্র লাগেজ ছিল, যেটায় গুটি কয়েক বস্ত্র এবং বিবাহের একটি চিত্র রাখা ছিল। ও ক্রমাগত চিত্রটি নিরীক্ষণ করছিল এবং নয়নের অশ্রু পরিষ্কার করছিল। প্রভাতের প্রথম ট্রেনটি যখন রাজধানীর উদ্দেশ্যে রওনা দিল, মিতুও তাতে সওয়ার হল। সমস্ত পথ ও জানালার বাইরের দিকে চেয়ে রইল। ও আঁচ করতে পারছিল না যে ওর ভাগ্য অকস্মাৎ এমনভাবে এতটা কিভাবে পাল্টে গেল। রাজধানীতে পদার্পণের পরে সর্বাধিক জটিল সংকট ছিল বাসস্থানের বন্দোবস্ত। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরে ও এক প্রাচীল মহল্লায় একটি ক্ষুদ্র কামরা পেল। কামরার প্রাচীর জীর্ণ ছিল আর সিলিংয়ে পাখাটাও অত্যন্ত ধীর গতিতে ঘুরত। তবে মিতুর হাতে দ্বিতীয় কোনো বিকল্প খোলা ছিল না। পরবর্তী প্রভাতে ও কর্মসন্ধান করতে লাগল। অনেকে প্রত্যাখ্যান করে দিত অথবা কোথাও সামান্য পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব আসত। পরিশেষে ও একটি বেকারির কারখানায় কাজ পেল। প্রভাত হতে নিশি অবধি ও ওভেন সামলাতে সামলাতে ওর তালুতে ফোঁসকা পড়ে যেত। তথাপিও বিন্দুমাত্র আক্ষেপ ব্যতীতই ডিউটি পালন করতে চলত। নিশিরাতে কামরায় ফেরার প্রাক্কালে গোটা দেহ ক্লান্তিতে ভেঙে আসত। মাঝে মধ্যেই চুলো জ্বালানোর মতো শারীরিক জোরটুকুও অবশিষ্ট থাকত না। তখনও কেবল পানি পান করে নিদ্রায় যেত। এক রজনীতে ও জীর্ণ লাগেজ হতে পরিণনের চিত্রটি বের করে পর্যবেক্ষণ করতে থাকল। অ্যালবামের আফসান মুচকি হাসছিল এবং মিতুর দৃষ্টিতে ছিল অগাধ উচ্ছ্বাস। চিত্রটি দর্শন করে ওর নয়ন অছিউতে সিক্ত হল। ও আপন মনে শুধাল, এত প্রণয়ের পুরুষ আচমকা করে এমনটা কিভাবে পাল্টে গেল। বিপরীতে রাজশাহীতেও রাফসান স্বস্তিতে বসবাস করছিল না। ক্ষোভ প্রশমিত হওয়ার পরে ও নিজের অপরাধ উপলব্ধি করতে পেরেছিল। ও বহুবার মিতুর পিতার বাসস্থানে ঢু মেরেছিল, তবে ওখানেও কোনো হদিস মেলেনি। মিতুর বাবা ক্রুদ্ধ হয়ে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যেই নারীর মর্যাদা দিতে পারোনি, বর্তমানে তাকে তালাশ করতে এসেছ। রাফসান নীরবে ফিরে এলো। আস্তে আস্তে উভয়ের মাঝে ব্যবধান বৃদ্ধি পেতে থাকল। পরিজন আর পারিপার্শ্বিক মানুষেরাও কাটাঘায়ে নুনের ছিটে লাগাল। অনেকে শোনাল মিতু নিশ্চিতভাবেই আন করা সংসার আরম্ভ করে ফেলেছে। পুনরায় অনেকে জানালো যে বর্তমানে এই বন্ধন পুরোপুরি চুকে গেছে। ক্ষোভ আর ভ্রান্ত ধারণার দরুন উভয়ের আইনি বিচ্ছেদ ঘটে গেল।
তালাকনামার দলিলে দস্তখত করার মুহূর্তে মিতুর আঙুল কাঁপছিল, ওর নয়ন বেয়ে অবিরত অশ্রু ঝরছিল। অপরদিকে রাফসানও নিজেকে পাষাণ প্রমাণের কসরত চালাচ্ছিল, তবে ভেতর থেকে ও নিজেও চূর্ণ বিচূর্ণ হয়েছিল। ওই দিন জজকোর্ট হতে নিষ্ক্রান্ত হওয়ার লগ্নে দুজনে একে অন্যের পানে দৃষ্টিপাত করেছিল ঠিকই, তবে কেউ কোনো বাক্য বিনিময় করেনি। অতঃপর ভাগ্য উভয়কে ভিন্ন ভিন্ন গন্তব্যে টেনে নিল। মিতু অতীতের তুলনায় অধিক মেহনত করতে থাকল, দিবাভাগে বেকারি সামলাত, আর নিশিরাতে কর্পোরেট ঝাড়ামোছার ডিউটিও করতে আরম্ভ করল। একাধিকবার প্রতিবেশীরা ওকে কটু কথা শোনাত। বর্তমানকালের নারীরা সংসার টিকিয়ে রাখতেই শেখেনি। মিতু সব হজম করে নীরব থাকত। ও কোনোদিন অপরের সম্মুখে রাফসানের গীবত গায়নি। একদা বেকারির কারখানার স্বত্বাধিকারী ওর মেহনত লক্ষ্য করে শোনালেন, তুমি ইচ্ছে করলে খাতা লেখার দায়িত্বও আয়ত্ত করতে পারো। মিতু তৎক্ষণাৎ প্রস্তাবে সম্মত হয়ে গেল। আস্তে আস্তে ও দায়িত্ব আয়ত্ত করতে লাগল। বর্তমানে ও কেবল বেকারি চালাত না, অধিকন্ত কারখানার সম্পূর্ণ হিসাবও নিয়ন্ত্রণ করতে থাকল। ওর অধ্যাবসায় লক্ষ্য করে মানুষেরা বিস্মিত হতো। অপরদিকে রাফসানও নিজেকে কেরিয়ারে নিমজ্জিত করে ফেলল। ও শপথ নিয়েছিল যে বর্তমানে দুনিয়ায় কেবল অর্থ উপার্জন করতে হবে। দিবারাত্রি মেহনত চালিয়ে চালিয়ে ও পুনরায় একটি ক্ষুদ্র উদ্যোগ চালু করল। এ দফায় ও অতীতের তুলনায় অধিক অভিজ্ঞ হয়ে উঠেছিল। কয়েকটি বছরের ভেতরেই ওর নাসিব পরিবর্তিত হতে থাকল। ক্ষুদ্র উদ্যোগ আস্তে আস্তে একটি বৃহৎ কর্পোরেশনে রূপান্তরিত হল। রাজধানীর মানুষেরা ওর পরিচিতি চিনতে আরম্ভ করল। তবে এত অর্জনের পশ্চাতেও ওর ঠোঁটের হাসি কোনোখানি বিলীন হয়ে গিয়েছিল। রজনীতে বিলাসবহুল ফ্ল্যাটে একাকী অবস্থান করেও ও হামেশাই অতীত স্মৃতি রোমন্থন করত। ওর মিতুর মুচকি হাসি, ওর সংলাপ আর ওর সান্নিধ্য সবটাই স্মরণে আসত। এক নিশিরাতে ও যখন ওয়ার্ড্রোব উন্মুক্ত করল, সেখানে মিতুর মলিন শাল গচ্ছিত দেখতে পেল। ওটা স্পর্শ করতেই ওর নয়নে অশ্রু ভেসে এলো। ও নিজেকে শোনাল, আহারে, যদি ওই নিশিরাতে আমি সেই বাক্যটা না শোনাতাম। বিপরীতে মিতুর সংসার তখনও লড়াইয়ে ভরপুর ছিল। একদা ওর পিতার স্বাস্থ্য অকস্মাৎ ভীষণ অবনতি হয়ে গেল। ক্লিনিকে অ্যাডমিট করানোর নিমিত্তে অর্থের আবশ্যকতা দেখা দিল। মিতুর ঝুলিতে এত অর্থ মজুদ ছিল না। ও আপন বিবাহের স্বর্ণের আংটিটি খুলে বিক্রি করে দিল। স্বর্ণকার যখন অত্যন্ত নগণ্য মূল্য শোনাল, তখন ওর নয়নে অশ্রু ভেসে এলো। তবে ও বাক্য ব্যয় না করেই ক্যাশটা সংগ্রহ করল। ক্লিনিকের সীমানায় অপেক্ষারত মিতু আসমানের পানে চেয়ে শুধাল, হে পারোয়ার দিগার, আরও কত ইমতিহান নেবে। কয়েক দিবস বাদে ওর পিতার স্বাস্থ্য কিছুটা উন্নতি পেল। ওই মুহূর্তেই একদিন প্রভাতে মিতু কফি পান করতে করতে পত্রিকা ঘাটছিল। তক্ষুনি একটি নিয়োগের সার্কুলারের পানে ওর দৃষ্টি আটকে গেল। মহানগরের অত্যন্ত নামকরা এক কর্পোরেশনে এমপ্লয়ির আবশ্যকতা ছিল। রিকোয়ারমেন্ট যাচাই করে মিতুর ধারণা জন্মালো যে ও পরীক্ষা দিয়ে দেখতে পারে। দীর্ঘ সময় যাবত চিন্তা ভাবনা করতে থাকলো। এমন বিশাল কর্পোরেশনে পা রাখতে ওর শঙ্কা কাজ করছিল। তবে তথাপিও আপন মনকে প্রবোধ দিল, যদি নসিব পরিবর্তন করতে হয় তবে শঙ্কা ত্যাগ করতে হবে। ও মনোবল জুগিয়ে সিভি ড্রপ করল। সাক্ষাৎকারের তারিখ ঘনালো। মিতু ওর সর্বাধিক সাদামাটা সালোয়ারটি গায়ে চড়ালো, বেনি বাঁধল, আর সৃষ্টিকর্তার সম্মুখে মোনাজাত ধরে বাসা ত্যাগ করল। ও যখন ওই বিশাল টাওয়ারের সম্মুখে অবতীর্ণ হল, কয়েক পলকের নিমিত্তে ওর কদম জমে গেল। এমন বিশাল কর্পোরেটও আতিতে কসমিন কালেও দর্শন করেনি। বুক ধরপর পরিস্থিতিতেও অন্দরে প্রবেশ করল। খানিকক্ষণ বাদে ওর ডাক পড়ল। মিতু কুম্পিত আঙুলে কেবিন ঠেলে অন্দরে ঢুকল, আর সম্মুখে আসনে উপবিষ্ট থাকা ব্যক্তিটিকে দর্শন করেই ওর পায়ের নিচ থেকে মেঝে সরে গেল। সেটা ছিল রাফসান। মিতুর নয়ন হতভম্বতায় বিস্ফারিত হয়ে উঠল। মুঠোয় আটকানো ফোল্ডারটি আস্তে আস্তে দুলতে আরম্ভ করল। সম্মুখে আসনে উপবিষ্ট থাকা রাফসানও কয়েক মুহূর্তের নিমিত্তে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ল। দীর্ঘ 5 বৎসর বাদে দুজনে আচমকা করে এমনভাবে সামনাসামনি হবে সম্ভবত কেউই কল্পনা করতে পারেনি। বোর্ডে উপস্থিত থাকা অন্য বিচারকরা হতবাক বনে একবার মিতুকে তো পরক্ষণেই রাফসানকে পর্যবেক্ষণ করছিল। কয়েক মুহূর্তের নিমিত্তে বোধ হল যেন ঘড়ির কাঁটা স্তব্ধ হয়েছে। অতঃপর রাফসান পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গম্ভীর স্বরে নির্দেশ দিল, আসন গ্রহণ করুন। মিতু নিঃশব্দে চেয়ারে আসন নিল। ওর নজর মেঝের পানে স্থির ছিল। হৃৎপিণ্ড এত দ্রুত স্পন্দিত হচ্ছিল যে ও আপন শ্বাস-প্রশ্বাস অবধি টের পাচ্ছিল। সাক্ষাৎকার পর্ব চলল। একজন কর্মকর্তা মিতুর পোর্টফোলিও পর্যবেক্ষণ করে শোনাল, আপনার খুব দীর্ঘ ট্র্যাক রেকর্ড নেই। এমন বিশাল কর্পোরেশনে দায়িত্ব সামলানো মোটেও সোজা হবে না। মিতু আস্তে আস্তে উত্তর প্রদান করল, আমি আয়ত্ত করার সর্বোচ্চ কসরত চালাব। দ্বিতীয় এক ব্যক্তি শোনাল, এইখানে প্রচণ্ড প্রেসারের ভেতর ডিউটি পালন করতে হয়। মিতু মস্তক অবনত করে জানাল,
জটিল পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে আমার জানা। রাফসান একদৃষ্টে নিশ্চুপ থেকে ওকে নিরীক্ষণ করছিল। 5 বছর অতীতের মিতু আর বর্তমানের মিতুর মাঝে বিস্তর তফাত বিরাজমান ছিল। অতীতে ওর অবয়বে এক নির্মল উচ্ছ্বাস লেপ্টে থাকত, তবে বর্তমানে ওখানটায় অবসাদ আর যন্ত্রণা পরিষ্কার ফুটে উঠছিল। সাক্ষাৎকার সমাপ্ত ঘটার পরে অন্য বোর্ড মেম্বাররা পরস্পরের মাঝে আলাপচারিতা জুড়তে আরম্ভ করল। একজন কর্মকর্তা শোনাল, আমার বিশ্বাস হয় না যে নারীটি এই পদের নিমিত্ত যোগ্য। তক্ষুনি আচমকা রাফসান গম্ভীর স্বরে নির্দেশ দিল, ওনাকে চাকরিতে নিয়োগ দেওয়া হোক। বাকিরা ওর পানে দৃষ্টিপাত করতে থাকল। মিতুও হতভম্ব বনে গেল। ও আজ করতে পারছিল না যে রাফসান বস্তুত এমনটা কী কারণে নির্দেশ দিচ্ছে। পরবর্তী দিবসে মিতু কর্পোরেটে হাজিরা দিল। টাওয়ারটি অত্যন্ত বিশাল ছিল। ওইখানে ডিউটি পালন করা স্টাফেরা পরিপাটি গেটআপ ধারণ করত আর ভীষণ দৃঢ়তার সহিত আলাপ জুড়ত। মিতু আপন সত্তাকে ওই পরিবেশে সম্পূর্ণ বেমানান উপলব্ধি করছিল। কতিপয় কর্মী ওকে লক্ষ্য করে ফিসফাস স্বরে গসিপ চালাতে আরম্ভ করল। ধারণা করছি কোনো মামা খালুর রেফারেন্সে পদটা হাতিয়ে নিয়েছে। এমন আনস্মার্ট একজন ভদ্রমহিলা এইখানে কিভাবে ডিউটি সামলাবে? মিতু সমস্ত হজম করল, তবে বিন্দুমাত্র টু শব্দ করল না। ও নীরবে আপন দায়িত্ব আয়ত্ত করতে থাকল। কর্পোরেটে তানিয়া নামে একজন সহকর্মী বিদ্যমান ছিল। সূচনা লগ্ন হতেই ওর মিতুকে সহ্য হতো না। ও সামান্য ইস্যুতে মিতুকে অপমান করার ফন্দি আঁটত। একদা ও সকলের উপস্থিতিতে শোনাল, কতিপয় কর্মী দক্ষতা ব্যতীতই প্রমোশন পায়। মিতু আজ করতে সক্ষম হল যে বাক্যটি ওকে টার্গেট করেই ছোড়া হয়েছে। ওর নয়ন অশ্রুতে ভিজে উঠল, তবে ও পাল্টা জবাব ছড়ল না। অপরদিকে রাফসান দূরবর্তী স্থান হতে আপন কেবিনে অবস্থান করে এসব নিরীক্ষণ করছিল। ওর বিন্দু মাত্রও পছন্দ হয়নি ঘটনাটি, তবে ও ওই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আস্তে আস্তে মিতু আপন মেহনতে সকলের দায়িত্ব কবজা করতে আরম্ভ করল। ও সকলের পূর্বে কর্পোরেটে প্রবেশ করত আর সকলের শেষে বিদায় নিত। যে কোনো কলিগ বিপাকে জড়ালে ও সাপোর্ট প্রদান করত। একদা কর্মক্ষেত্রে জনৈক বৃদ্ধা ক্লিনার কর্মীর স্বাস্থ্য ভীষণ অবনতি হয়ে করল। অন্য স্টাফেরা ওনাকে ইগনোর করে আপন আপন ডিউটিতে মগ্ন রইল। তবে মিতু বিলম্ব ব্যতীতই ওনার নিকটে ছুটে গেল। ও ওনাকে পানি পান করালো, মেডিসিন কিনে আনলো আর বাসস্থান অবধি ড্রপ করে এলো। উক্ত সংবাদটি সমগ্র কর্পোরেটে চাউর হয়ে গেল। স্টাফেরা জীবনের প্রথমবার মিতুর সুখ্যাতি গাইতে আরম্ভ করল। তানিয়াও ওকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে নিরীক্ষণ করতে থাকল। অপরদিকে রাফসান অন্তরে অন্তরে বিচলিত বোধ করতে আরম্ভ করল। ও বহুবার ইচ্ছে পোষণ করত মিতুর সঙ্গে সংলাপ জুড়তে, ওর নিকট মাপ চাইতে, তবে প্রত্যেকবারই থমকে দাঁড়াত। এক নিশিরাতে ফ্লোরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্টের ডিউটি চলছিল। অচমকা গ্রাউন্ড ফ্লোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ড ঘটে গেল। খানিকক্ষণের ভেতরেই ওইখানে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। সকলে এক্সিটের পানে ছুটোছুটি করতে থাকল। তক্ষুনি কোনো এক স্টাফ আর্তনাদ করে শোনাল, অন্দরে ঝাড়ুদার চাচা আটকা পড়েছেন। সকলে আতঙ্কিত হয়ে পড়ল। কেউই অন্দরে প্রবেশ করার মনোবল পাচ্ছিল না। তক্ষুনি মিতু বিন্দুমাত্র না ভেবে লেলিহান শিখার মাঝখান দিয়েই অন্দরে ছুটে গেল। রাফসান তীব্র আর্তনাদ করে কেঁপে উঠল, মিতু, প্রবেশ করো না। তবে মিতু পিছু হটল না। খানিকক্ষণ বাদে ও সেই প্রবীণ মানুষটিকে নিজের স্কন্ধে ভর করিয়ে এক্সিটে নিয়ে এলো। ওর আঙুল সামান্য দগ্ধ হয়েছিল আর দ্রুত বেগে শ্বাসপ্রশ্বাস বইছিল। সমগ্র কর্পোরেট বাক্যহারা হয়ে পড়ল। রাফসান বিলম্ব ব্যতীতই ওর নিকটে ছুটে এলো আর আতঙ্কিত কম্পিত স্বরে শুধালো, তোমার যদি বিপদ ঘটে যেত? মিতু আস্তে আস্তে জানালো, অন্য কারো প্রাণ রক্ষা করাটা অত্যাবশ্যক ছিল। ওই রজনীতে জীবনের প্রথমবার রাফসান উপলব্ধি করতে সক্ষম হল যে মিতু বর্তমানেও অভিকল সেই অভিন্ন নারী, যে আপন স্বার্থের চাইতে অপর মানুষের যন্ত্রণাকে অধিক প্রাধান্য দেয়। পরবর্তী দিবসে ফ্লোরের সকলে মিতুর বন্দনা করছিল। তানিয়াও ওর নিকটে এগিয়ে এলো আর জানালো, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভ্রান্ত ভেবেছিলাম। মিতু ঈষৎ হাসল। অপরদিকে রাফসানের মানসিক ছটফটানি বৃদ্ধি পেয়েই চলেছিল। রজনীতে ফ্ল্যাটে পদার্পণ করে ও জীর্ণ ওয়ার্ড্রোবটি উন্মুক্ত করল। ওখানটায় বর্তমানেও মিতুর গুটি কয়েক চিত্র এবং অতীতপত্র গচ্ছিত ছিল।
ও একটি একটি করে পত্র অধ্যয়ন করতে আরম্ভ করল। জনৈক পত্রে মিতু কলমবদ্ধ করেছিল, দুঃসময়ে ব্যক্তি পাল্টে যায় না, ওর প্রকৃত স্বরূপটি সম্মুখে উদ্ঘাটিত হয়। এটি পাঠ করা মাত্রই রাফসানের নয়ন বেয়ে অশ্রু ঝরে পড়ল। ও উপলব্ধি করতে পারল যে অপরাধটা কেবল ভাগ্যের ছিল না, ওরও ছিল। পরবর্তী দিন প্রভাতে ও প্রতিজ্ঞা করল যে ও আর নীরব রবে না। কর্পোরেটে মিতু একাকী উপবিষ্ট হয়ে ডিউটি সামলাচ্ছিল। তখনই রাফসান ধীর কদমে ওর নিকটে পৌঁছাল। অতঃপর রাফসান আর্দ্র স্বরে শোনাল, আমি তোমার প্রতি ভীষণ অবিচার ঘটিয়েছি। মিতুর নয়ন অশ্রুতে সিক্ত হল, তবে ও নিশ্চুপ রইল। রাফসান কম্পিত কণ্ঠে শুধাল, যদি অতীত পুনরায় ফেরত পাওয়া সম্ভব হয়, তবে তুমি কি পুনরায় আমার সাধ দেবে? মিতু আস্তে আস্তে ওর পানে দৃষ্টিপাত করতে থাকল, আর কেবিনে পুনরায় সেই অতীত নীরবতা গ্রাস করে নিল। মিতু কয়েক পলক নিশ্চুপভাবে রাফসানকে পর্যবেক্ষণ করতে থাকল। ওর দৃষ্টিতে যন্ত্রণাও বিদ্যমান ছিল এবং অতীতকালের স্মৃতিগুলো। 5 বৎসর পূর্বে যেই ভরসা চূর্ণ হয়েছিল, সেটার আর্তনাদ বর্তমানেও ওর মস্তিষ্কে বেজে উঠছিল। কেবিনে পিনপতন নীরবতা ছেয়েছিল। রাফসান পুনরায় শান্তস্বরে শোনাল, আমি অবগত কেবল মাফ ভিক্ষা করলে সবকিছু স্বাভাবিক হয়ে যায় না, তবে আমি বিগত 5 বৎসরে নিত্যদিন আপন অপরাধের প্রায়শ্চিত্ত ভোগ করেছি। মিতু দৃষ্টি অবনত করে ফেলল। ও শোনাল, কতিপয় আঘাত এমন তৈরি হয় যা দৃশ্যমান নয়, তবে আজীবন যন্ত্রণা ভোগায়। রাফসানের নয়ন অশ্রুতে ভেজে উঠল। ও জীবনের প্রথমবার উপলব্ধি করতে সক্ষম হল যে ক্ষোভের বশে উচ্চারিত বাক্য ব্যক্তির সম্পূর্ণ নিয়তি পাল্টে ফেলতে পারে। ওই দিনটির পর হতে উভয়ের মাঝে আস্তে আস্তে সংলাপ বিনিময় শুরু হল। শুরুতে কেবল প্রজেক্টের আলোচনা চলত, অতঃপর আস্তে আস্তে অতীত স্মৃতিগুলোর আলাপ উঠতে আরম্ভ করল। এক গধূলিতে কর্পোরেটের রুফটপে অবস্থান করে মিতু অস্তগামী রবির পানে চেয়েছিল। তক্ষুনি রাফসান ওর নিকটে পৌঁছাল আর শোনাল, তুমি বর্তমানেও অবিকল অতীতের মতোই রয়েছ। অপরের আনন্দের নিমিত্তে আপন যন্ত্রণা গোপন করে রাখো। মিতু ঈষৎ হাসল, তবে টু শব্দ করল না। অপরদিকে রাফসানের মাও বর্তমানে আপন ভুল বুঝতে শুরু করেছিলেন। যখন তিনি জানতে পারলেন যে মিতু আগুনে আটকে পড়া এক বয়স্ক কর্মীর জীবন বাঁচিয়েছে, তখন তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন। একদিন তিনি নিজেই মিতুর সাথে দেখা করতে অফিসে পৌঁছালেন। মিতু ওনাকে দেখে চুপ হয়ে গেল। রাফসানের মায়ের চোখে জল ছিল। তিনি কাঁপা হাতে মিতুর হাত ধরে বললেন, মা, আমাকে মাফ করে দাও। পরের গুজবে মাতোয়ারা হয়ে আপন নিজে হাতে ছাড়খাড় বানিয়ে ফেলেছি। মিতুর চোখ জলে ভরে উঠল। দীর্ঘকালের যাতনা যেন ওই ক্ষণে আখির অশ্রুরূপে ঝরতে থাকল। তবে ভাগ্য অদ্যাবধি সম্পূর্ণরূপে মসৃণ দাঁড়ায়নি। কয়েক দিবস বাদে আচমকা রাফসানের কর্পোরেশনের বিরুদ্ধে দুর্নীতির মামলা রটল। সংবাদ মাধ্যমে উক্ত তথ্য ছড়াতে থাকল। জনতা টাওয়ারের বাহিরে কানাঘুষা চালাতে থাকল। বহু গণ্যমান্য স্তরের ব্যক্তি প্রতিষ্ঠান হতে পিছু হটল। যেই মানুষেরা গতকাল অবধি রাফসানের স্তুতি গাইত, ওরাই বর্তমানে ওর হতে ব্যবধান সৃষ্টি করতে আরম্ভ করেছিল। রাফসান সর্বাংশে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। এক নিশিরাতেও আপন কেবিনে একাকী উপবেষ্ট ছিল। সম্মুখে ফার্মের নথিপত্র ছড়ানো ছিল। ললাটে দুশ্চিন্তার ভাঁজ পরিষ্কার ফুটে উঠছিল। তক্ষুনি দরজা খুলল। মিতু অন্দরে ঢুকল। ও গম্ভীর কণ্ঠে শোনাল, পরাজয় স্বীকার করলে বাস্তবতা পরিবর্তিত হয় না। রাফসান অবসন্ন স্বরে জানাল, বর্তমানে আর কেউই আমার সাথ দেবে না। মিতু জানাল, আমি থাকব। রাফসান ওর পানে চেয়ে রইল। মিতু প্রতিষ্ঠানের অতীত ফাইলপত্র ঘাঁটতে আরম্ভ করে দিল। বেশ কয়েকটি দিবস যাবৎ ও দীর্ঘ রজনী অবধি খাটুনি চালাতে থাকল। আস্তে আস্তে ও এমন কতিপয় এভিডেন্স পেল, যেখান হতে প্রমাণিত হল যে বহু বছর পূর্বে যেই প্রতারক রাফসানকে বাণিজ্যে ঠকিয়েছিল, ওই ব্যক্তিই বর্তমানে ওকে ফাঁসানোর ছক কষছে। মিতু যাবতীয় এভিডেন্স সংগ্রহ করল। অতঃপর একদা সকলের সম্মুখে আসল রূপ প্রকাশ পেল। মূল কালপ্রিট গ্রেপ্তার হল। রাফসানের বিরুদ্ধে রটা যাবতীয় মামলা ভুয়া সাব্যস্ত হল। সমগ্র কর্পোরেটে করতালিতে মুখরিত হল। ওই দিন প্রথমবার সকলে মিতুকে শ্রদ্ধার নজরে মূল্যায়ন করল। রাফসানের নয়নে অশ্রু ছিল।
ও সকলের উপস্থিতিতে মিতুর নিকটে পৌঁছালো আর শোনালো, যখন গোটা দুনিয়া আমাকে ত্যাগ করে গিয়েছিল সেই কালেও তুমি আমার ছায়াসঙ্গী হয়েছিলে। সম্ভবত প্রকৃত বন্ধন ওইটাই দাঁড়ায় যাহা চূর্ণ বিচূর্ণ হওয়ার বাদেও মানবতা ত্যাগ করে না। মিতুর আঁখি সিক্ত হল। কয়েকটি দিবস বাদে রাফসান আপন জননী এবং কিছু হতদরিদ্র ব্যক্তির উপস্থিতিতে মিতুকে জানালো, আমি তোমাকে পুনরায় আমার সংসারে ফেরত আনতে ইচ্ছুক, তবে এ দফায় জীবনসঙ্গী রূপে নয়, শুরুতে একজন খাঁটি মানব হয়ে। মিতু দীর্ঘক্ষণ যাবৎ ওকে পর্যবেক্ষণ করল, অতপর আস্তে আস্তে শোনাল, বন্ধন প্রেম দ্বারা নয়, মর্যাদা আর ভরসা দ্বারা টিকে। যদি তুমি বাস্তবে কি পরিবর্তিত হয়ে থাকো, তবে সম্ভবত ভাগ্য আমাদের দ্বিতীয় সুযোগ উপহার দিতে পারে। এইটুকু শ্রবণের পরেই রাফসানের নয়নে উচ্ছ্বাসের অশ্রু ভেসে এলো। আস্তে আস্তে উভয়ে পুনরায় নিকটবর্তী হতে আরম্ভ করল। বর্তমানে তাদের বন্ধনের ভেতরে অতীতের ন্যায় কোনো ব্যতিব্যস্ততা অবশিষ্ট ছিল না। এই দফায় উভয়ে একে অন্যকে গভীরভাবে বুঝত, পরস্পরের মর্যাদা নিশ্চিত করত। কয়েক মাস বাদে রাফসান কর্মক্ষেত্রে অভাবগ্রস্ত স্টাফদের নিমিত্তে একটি সহায়তা ফান্ড চালু করল। যাদের পরিবারে রোগ ব্যাধি অথবা অন্য সংকট ঘটত, ফার্ম তাদের সাপোর্ট দিত। মিতুও ওইখানে ডিউটি পালনরতা নারীদের নিমিত্তে আন করা কর্মশালার বন্দোবস্ত করল, যেন কোনো নারী নিরুপায় হয়ে ভাগ্যের নিকট পরাজয় বরণ না করে। সমগ্র কর্পোরেট বর্তমানে তাদের কেবল সত্ত্বাধিকারী আর এমপ্লয়ি রূপে নয়, অধিকন্ত মানবতার এক আদর্শ স্বরূপ মূল্যায়ন করতে আরম্ভ করেছিল। এক গুধূলিতে ঝিরিঝিরি বর্ষণ ঝরছিল। মিতু বারান্দায় অবস্থান করে আসমানের পানে চেয়ে রইল। বর্ষণের বিন্দুগুলো আস্তে আস্তে মৃত্তিকায় লুটাচ্ছিল। তক্ষুনি পেছন হতে রাফসান পৌঁছল। খানিকক্ষণ উভয়ে নীরব কাটাল। অতপর রাফসান আস্তে আস্তে শোনাল, সম্ভবত পরওয়ারদিগার চূর্ণ বিচূর্ণ হওয়া বন্ধনকে পুনরায় জুড়ে দেবার পূর্বে মানবকে তার অপরাধটি অনুধাবন করান। মিতু হাসল ও জীবনের প্রথমবার বিন্দুমাত্র যন্ত্রণা ব্যতীত রাফসানের পানে তাকাল। রাফসান ধীর গতিতে ওর মুঠো আবদ্ধ করল। এ দফায় মিতু আপন আঙুল সরিয়ে নিল না। শ্রোতেরা, দুনিয়ায় বহু মুহূর্তে ক্ষোভ আর দাম্ভিকতা ব্যক্তির নিকট হতে তার সমস্ত ঘনিষ্ঠ বন্ধন কেড়ে নেয়। তবে বন্ধনে যদি সততা, মানবতা আর মর্যাদা অবশিষ্ট থাকে, তাহলে চূর্ণ বিচূর্ণ হওয়া সম্পর্ক পুনরায় জোড়া লাগতে পারে। কোনোদিন ক্ষোভের বশে এমন বাক্য শোনাবেন না যাহা সম্মুখের ব্যক্তির হৃদয়কে আজীবনের নিমিত্তে চূর্ণ বিচূর্ণ বানায়। কেননা বহু মুহূর্তে মাফ হাসিল হয় ঠিকই, তবে অতিবাহিত হওয়া অতীত আর কস্মিন কালেও ফেরত আসে না। পাঠকেরা ভাবুন, পরিস্থিতি যদি আপনাদের জীবনে আসত, তবে হয়তো অপরাধীকে দ্বিতীয় সুযোগ দিতেন, এবং যদি রাফসানের অবস্থানে পড়তেন, তবে নিশ্চিতভাবে আপন অপরাধ স্বীকার করার সাহস দেখাতে পারতেন। আপনাদের উপলব্ধি অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি এই আখ্যানটি আপনাদের হৃদয়ে স্পর্শ করে, তবে রচনাটি পছন্দ করুন, আপনাদের সঙ্গী আর পরিজনের মাঝে ছড়িয়ে দিন, এবং এরকমই হৃদয়স্পর্শী আর আবেগঘন আখ্যানের নিমিত্তে আমাদের সাথে সর্বদাই সংযুক্ত থাকুন। দেখা মিলবে পরবর্তী উপাখ্যানে।